বিরুদ্ধে অন্যায় কিংবা বেইমানি করা হয় বলে কিন্তু তারা মনে করছেন। অসংখ্য প্রশ্ন আছে, একই সঙ্গে তাদের হৃদয়েও কিন্তু হারানোর বেদনা রয়েছে, তাদের হৃদয়েও কিন্তু রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু যেই বিদ্রোহ শরীফ ওসমান হাদি শিখিয়েছিল তাদেরকে, সেই বিদ্রোহের জেরেই কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছে, এটুকু বলাই যায়। কারণ শোককে শক্তিতে রূপান্তর করতে হবে কিভাবে, সেটি বোধ হয় শরীফ ওসমান হাদি তার সতীর্থদের, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বন্ধু ছিল, যারা তার ছোট ভাই ছিল, তাদের সকলকে শিখিয়ে গিয়েছেন। না হয় আজকে যেই হাদির মৃত্যুতে এই রাতের বেলা এত মানুষ শাহবাগে আসতো না। এবং আরও একটি কথা বলতে হয়, শুধুমাত্র বিদ্রোহ, শুধুমাত্র যদি বলি যে ন্যায় ইনসাফের পক্ষে কথা বলা হাদি, সেটি শুধু বলা যাবে না। কারণ আমরা দেখেছি হাদিকে এই বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে। হাদি যেদিন গুলিবিদ্ধ হলো গত শুক্রবার দিন 12 ডিসেম্বর, সেই দিন হুট করে জুমা নামাজের পর তফসিল ঘোষণা হয়েছিল, তার আগের দিন, তার পরের দিনই হাদি গুলিবিদ্ধ হয়েছে। সকলের মনে এক ধরনের শঙ্কা জেগেছিল, তারপরে সেই শঙ্কা কাটিয়ে সকলেই কিন্তু তখনও রাজপথে নেমে এসেছিল। এবং যে কোনো মূল্যেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কিভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতাকর্মীরা তার সুস্থতার কামনায় প্রার্থনা করেছিলেন। এবং আমরা দেখেছি ঢাকা মেডিকেল থেকে তাকে এভার কেয়ারে নেওয়া হয়েছিল, এভার কেয়ার থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। একদম শেষ মুহূর্ত পর্যন্ত সকলে কিন্তু যার যার জায়গা থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন, যে কোনো মূল্যেই হোক এই শরীফ ওসমান হাদি যেন ফিরে আসেন। হাদির চলে যাওয়া বাংলাদেশের বুকে এক কঠিন শূন্যতা তৈরি করবেন বলে তারা মনে করছিলেন। তবে শূন্যতা কোনোভাবেই আসলে সেই শূন্যতার পূরণ তারা করার সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ শরীফ ওসমান হাদি একটা উদাহরণ হবে নতুন বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে আসলে ন্যায়ের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে, সবসময় যেন আসলে ন্যায়ের পক্ষেই কথা বলে এমন ছাত্র জনতা, এমন সাধারণ মানুষের সংখ্যাই যেন বেশি হয়। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যেন কণ্ঠস্বর তোলা যায়, কেউ যেন অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর তুলতে ভয় না পান, সেই প্রত্যাশা বা সেই শিক্ষাটুকু কিন্তু আমরা হাদির বিভিন্ন বক্তব্যে দেখেছি। মানুষ আসলে সর্বোচ্চ জায়গায় ভয় পায় তার মৃত্যুতে, কিন্তু আমরা দেখেছি শরীফ ওসমান হাদি এমন একজন মানুষ যিনি মৃত্যুকেও আসলে কোনোভাবে ভয় পাননি। তিনি বলেছেন যে সবশেষ তার হয়তো ঠিকানা মৃত্যুই হবে। এক একজন এক একভাবে মৃত্যুবরণ করে, তার যেভাবে পৃথিবীতে আসে তার মৃত্যু ঠিক সেভাবেই লেখা হয়ে থাকে আগে থেকেই। তার মৃত্যু যদি শহীদভাবে লেখা হয়ে থাকে, তিনি হাসতে হাসতে শহীদভাবেই মৃত্যুবরণ করবেন। আমি এই যে সাধারণ মানুষ যারা ছিলেন, যাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, সকলেই কিন্তু আসলে তার যেই চিন্তা ভাবনা, তার যেই মৃত্যুকে নিয়ে আগে থেকে ধারণা ছিল, এবং তারপর যেভাবে এই 7 দিনে পুরো প্রেক্ষাপট বাংলাদেশের বুকে শরীফ ওসমান হাদি পরিবর্তিত হয়ে গেল, সেই জায়গা থেকে আসলে সকলেই আবেগে মিশে যাচ্ছে। কারণ একটা মানুষ কিভাবে আসলে তিনি এত শক্ত অবস্থানে, তিনি বারবার বলেছেন মৃত্যুকে তিনি ভয় পান না, তিনি যেভাবেই হোক আসলে মৃত্যু তাকে থামাতে পারবে না। এবং তিনি এটাও বলেছেন যে তিনি যদি চলে যান, পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন তারা ঠিকই ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলবেন। আমরা পরবর্তী প্রজন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। আমরা আজ যখন হাদির মৃত্যুর খবর শুনেছি, কিংবা গত সপ্তাহ আগে যখন হাদিকে গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি, তখনই কিন্তু আমরা দেখেছি তার সতীর্থরাই কিভাবে রাজপথে নেমে এসেছেন। তাই নতুন যেই বাংলাদেশের স্বপ্ন হাদি দেখেছিলেন, সেই নতুন বাংলাদেশের স্বপ্ন কিছুতেই তারা আসলে ধুলোয় মিশিয়ে দিবেন না। তবে সকলের মনে যেই শূন্য অনুভূতি হচ্ছে তাদের সতীর্থকে হারানোর, সেই অনুভূতি আসলে কোনোভাবেই কোনো কিছু দিয়েই বর্ণনা করার মতো নয়।
এবং তারা বলছেন যে সব কিছুর একটাই দাবি, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যে কোনো মূল্যেই হোক হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে দেশের মাটিতে এনে সেই বিচার অন্তর্বর্তীকালীন সরকারকেই নিশ্চিত করতে হবে। এখনো পর্যন্ত শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা একটু রাজশাহীতে যেতে চাই, সেখানে আমাদের আরেকজন সহকর্মী মারুফ রয়েছেন, তার কাছে জানতে চাই সেখানকার যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা কি বলছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল কিন্তু ক্যাম্পাস থেকে নিয়ে এসে এখন নগরীর যে তালাইমারি মোড় আছে সেই তালাইমারি মোড় পার হয়ে গিয়ে আলুপট্টি মোড়ে কিন্তু এসেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু একসঙ্গে এসেছে। মূলত আপনারা জানেন যে আজকে ইনকিলাব মঞ্চের ওসমান হাদির মৃত্যুর পরপরই কিন্তু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রথমত যে তাদের বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু শুরু করেন। তারপরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এই বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তীতে প্রধান সড়ক প্রদক্ষিণ করতে এখন তালাইমারি মোড় পার হয়ে এসে আলুপট্টি মোড়ে কিন্তু আসছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে টায়ারে আগুন জ্বালিয়ে কিন্তু রাস্তা অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনেই আওয়ামী লীগের যে অফিস ছিল যেটি মহানগরের, সেই অফিসের কিন্তু সামনে ঘিরে কিন্তু তারা কিন্তু সামনে অগ্রসর হচ্ছে। এবং এর আগে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার একটি কিন্তু ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে যে কোথায় আছেন সেখান থেকে এসে যাতে সবাই আজকের এই বিক্ষোভ মিছিলে যাতে অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তারা এখানে আওয়ামী লীগের যে অফিসটি আছে সেটা কিন্তু ভেঙে দেওয়ারও কিন্তু আবারও সেই কথা কিন্তু তারা বলেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিলটি নিয়ে নগরীর যে জিরো পয়েন্ট আছে সেই জিরো পয়েন্টের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। আপনাদের যদি একটু দেখায় সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু একসঙ্গে বিশ্ববিদ্যালয়ের থেকে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু এখন রাজশাহী নগরীর যে জিরো পয়েন্ট আছে সেখানে কিন্তু যাচ্ছে। আমরা জানি যে দীর্ঘদিন ধরে কিন্তু শিক্ষার্থীরা নানানভাবে কিন্তু ভারতের আধিপত্য বিরোধী যে আন্দোলন সংগ্রাম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছিলেন এবং আজকে আরো কিন্তু সেটা আরো জোরালোভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে সকালে কিন্তু এখানে ভারতীয় হাই কমিশনারের যে জায়গাটি সেখানে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিল এবং তারপরই যখন তারা আজকে সন্ধ্যায় হাদির মৃত্যুর ঘটনার পরপরই যখন তারা এই সংবাদটি পেয়ে যায় তার পরপরই কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু তারা এই সিদ্ধান্ত নেয় এবং এই বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা নিয়ে বের হয়। আমরা দেখতে পাচ্ছি যে নগরীর যে জিরো পয়েন্ট মোড় আছে সেই জিরো পয়েন্ট মোড়ের দিকেই কিন্তু হাজার হাজার শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু অগ্রসর হচ্ছে এবং তারা এখানে ভারতের যে আধিপত্য বিরোধীর যে স্লোগান সেগুলো কিন্তু দিচ্ছেন এবং তারা বলছেন যে ওসমান হাদিকে যে বা যারাই হত্যা করলো এবং যারা এই সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে যাতে দ্রুত গ্রেফতার করা হয় এবং তাদের যে শাস্তি সেটি যাতে দৃশ্যমান করা হয়, যাতে সকলেই একটি দৃশ্যমান একটি বিচার কার্যক্রম দেখতে পারে, এমনটাও কিন্তু তারা দাবি করছেন এবং তারা দাবি তুলছেন যতক্ষণ না পর্যন্ত হাদিকে হত্যাকারী এই শুটারকে গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে আজকের এই বিক্ষোভ সেটি কিন্তু চালিয়ে যাবে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে নগরীর যে আলুপট্টি মোড় সেটি কিন্তু পার হয়েছে আর একটু সামনে অগ্রসর হলে আমরা সেই জিরো পয়েন্ট যেখানে তারা সমবেত হওয়ার কথা আছে সেই দিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর যে জিরো পয়েন্টের যে রাস্তাটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা একদমই কিন্তু অবরোধ করে আছে এবং পাশাপাশি তাদের যে দাবি সেই দাবি দিয়ে কিন্তু স্লোগান করছে এবং যতক্ষণ না তাদের এই দাবি দেওয়া পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু চালিয়ে যাওয়ার ঘোষণাও দিচ্ছেন। নগরীর যে জিরো পয়েন্ট সেই জায়গায় কিন্তু আমরা এসেছি। এখানে রাকসুর যারা নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং তারাও কিন্তু আজকের যে বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশের কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তিনি কিন্তু এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন।
আমরা দেখতে পাচ্ছি যে একদম তালাইমারি মোড় থেকে নগরীর 0 পয়েন্ট পর্যন্ত রাজশাহীর যে বিক্ষোভ মিছিল সেটি এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। এবং এখন আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি শাহবাগ থেকে যুক্ত আছেন অব্র, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি একটু জানাবেন? হাদি হাদি স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখরিত হয়ে আছে পুরো শাহবাগ, যেই শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড়। এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে বিভিন্ন দল মত এবং পেশার মানুষ এখানে ছুটে এসেছেন শুধুমাত্র আগ্রাসন বিরোধী কথা বলায় একজন জুলাইয়ের বিপ্লবী, তার উপরে গুলি করা হয়েছে এবং তিনি কিন্তু সন্ত্রাসীর গুলিতে মৃত্যুবরণ করেছেন। সেই তার প্রতিবাদ এবং তার বিচার চেয়ে একই সাথে রাষ্ট্রের যে ব্যর্থতা, নিরাপত্তা দিতে ব্যর্থতা, তারই কিন্তু হচ্ছে শিক্ষার্থী বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম এখানে উপস্থিত হয়েছেন নাহিদ ইসলাম, তিনি এবং এনসিপির পক্ষ থেকে বেশ কয়েকজন নেতাকর্মী আমি লক্ষ্য করেছি এখানে এসেছে। এছাড়াও ছাত্র শক্তির পক্ষ থেকে কিন্তু মিছিল নিয়ে, বেশ বড় একটি মিছিল নিয়ে এখানে এসেছে ছাত্র শক্তির নেতাকর্মীরা। এর পাশাপাশি আমরা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত নানান অংশীজন তাদেরকে লক্ষ্য করেছে এখানে উপস্থিত হয়েছেন। এই শাহবাগ নয় বরঞ্চ সারা বাংলাদেশের নানা জায়গায় কিন্তু প্রতিবাদ চলছে। এই যে ওসমান হাদি তাকে হত্যা করা হলো, সেই হত্যার যেই বিচার সেটি জেনে যারা চাইছেন, তেমনি বরঞ্চ সারা বাংলাদেশের নানা জায়গায় কিন্তু প্রতিবাদ চলছে। এই যে ওসমান হাদি তাকে হত্যা করা হলো, সেই হত্যার যেই বিচার সেটি যেমনি তারা চাইছেন, তেমনি আবরার ফাহাদের মতো ভারত বিরোধী কিংবা আগ্রাসন বিরোধী যেই কণ্ঠস্বর, তাদেরকে ধরে ধরে এভাবে হত্যা করা কবে থামবে সেই প্রশ্ন কিন্তু ছুড়ে দিচ্ছেন সরকারের প্রতি। যেহেতু বাংলাদেশের মাটিতে থেকে বাংলাদেশের পক্ষে কথা বলতে গেলে এভাবে হুমকির সম্মুখীন হতে হবে, এইভাবে মৃত্যুর কোলে ঝরে পড়তে হবে, এমনটা কিন্তু কখনোই কাম্য নয় বলে দাবি করছে এখানে উপস্থিত যারা আছেন তারা। তার পাশাপাশি তারা বলছেন যে একজন হাদিকে মেরে ফেললেই কেবল যে আগ্রাসন বিরোধী কণ্ঠস্বর মরে যাবে বা বন্ধ হয়ে যাবে তা নয়, বরঞ্চ প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষ, প্রত্যেকের মধ্যে এখন থেকে হাদি জন্ম নেবে, এক একটি হাদি বেরিয়ে আসবে। এই একজন হাদি মারা গেলেই যে তাদের সবার মুখ বন্ধ করে দেওয়া যাবে এমন নয়, কয়জনকে বন্ধ করতে পারবে এমনটাও কিন্তু হচ্ছে তাদের স্লোগান, তাদের কথায় কিন্তু উঠে এসেছে। মূলত রাজনীতির যেই এই মুহূর্তে কিন্তু হচ্ছে যারা এখানে এসেছেন প্রত্যেকেই বলছেন যে তার যেই 10 মাসের সন্তান আছে সেই সন্তান কিন্তু হচ্ছে জানলো না ওসমান হাদি তার বাবা বাংলাদেশের জন্য কি করে গেল বা বলে গেল। তবে হাদির জন্য নানা জায়গায় যেই সাধারণ মানুষের নেমে আসা সেটি কিন্তু কারওয়ান বাজারেও হয়েছে। কারওয়ান দেখছেন যে এই মুহূর্তে প্রথম আলোর যে সাদা ভবনটি রয়েছে সেখানে বিক্ষুব্ধ জনতা তারা প্রবেশ করেছে এবং বিভিন্ন ক্ষোভের জায়গা থেকে তারা কিন্তু প্রথম আলোর যে এই সাদা বিল্ডিংয়ের যে 4র্থ তলা বিল্ডিংটি রয়েছে সেই 4টি তলাতেই কিন্তু বিক্ষুব্ধ জনতা তারা প্রবেশ করেছে এবং এই মুহূর্তে তারা ভেতরে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু একে একে বাইরে ফেলছে এবং আমরা দেখছি যে সোফা ফেলছে এই মুহূর্তে এবং যে গ্লাসগুলো ছিল প্রথম আলোর সেই গ্লাসগুলো কিন্তু প্রথমেই বিক্ষুব্ধ জনতা যারা ভিতরে প্রবেশ করেছে তারা ভেঙে ভেঙে মাটিতে ফেলেছে। সেই সঙ্গে ভিতরে কাগজপত্র কিন্তু কিছুক্ষণ আগেই বিক্ষুব্ধ জনতা তারা ফেলেছেন এবং যে কাগজপত্রগুলো ফেলা হয়েছে প্রথম আলোর ভিতর থেকে সেই কাগজপত্রগুলোতে এই মুহূর্তে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। জানিয়ে রাখতে চাই
যে ওসমান হাদির মৃত্যুর পর সারা ঢাকা শহরেই ওসমান হাদিকে ভালোবেসে সমর্থক যারা রয়েছেন তারা রাজপথে নেমে আসেন এবং যেহেতু ওসমান হাদি সাধারণ মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন এবং ইনসাফের পক্ষে কথা বলছেন, সেই জায়গা থেকে কিন্তু এই যে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসেন। ফলে ইসলাম বিদ্বেষী হিসেবে প্রথম আলোকে তারা কিন্তু অভিযোগ করছেন। সেই সঙ্গে বিক্ষুব্ধ জনতা এই মুহূর্তে প্রথম আলো ভবনে, সাদা ভবন যেটি রয়েছে প্রথম আলো, সেটিতে প্রবেশ করেছেন এবং প্রবেশ করে ভেতরের সব জিনিসপত্র ভেঙে ফেলা হয়েছে এবং সোফা এবং অন্যান্য সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উপর থেকে ফেলে দিয়ে নিচে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে এই সাদা ভবনটিতে HR সহ অন্যান্য যারা ছিল তারা কিন্তু বসতেন, আমরা যেমনটি জানতে পেরেছি। ভিতর প্রথমে তারা এই প্রথম আলো সাদা ভবনের শাটার যেটি রয়েছে সেই শাটারটি ভাঙার পরে কিন্তু শাটার দিয়ে প্রবেশ করে এখান দিয়ে সিঁড়ি বেয়ে তারা উপরে ওঠার পরেই মূলত তারা ভিতরে যে জিনিসপত্র রয়েছে সেগুলো ভেঙে ফেলে এবং ভিতরে জিনিসপত্র যেগুলো রয়েছে টিভি, সোফা, অন্যান্য সরঞ্জাম, আসবাবপত্র, কাগজপত্র যা ছিল তা কিন্তু সবগুলোই একে একে তারা নিচে ফেলছে, এক এক করে নিচে ফেলছে এবং সেগুলোতে নিচে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আগুনের চারদিকে দাঁড়িয়ে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এখানে বেশ এবং দেখছেন যে এই মুহূর্তে আমরা ঠিক মাঝখান থেকে দেখানোর চেষ্টা করছি, উপরে যা যাবতীয় জিনিসপত্র রয়েছে সেগুলো ফেলে দেওয়া হচ্ছে, কাগজপত্র এবং ভিতরে আমরা দেখছি যে খাবার উপকরণ সেগুলো কিন্তু ফেলে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে ব্যানার, ফেস্টুন যা যাবতীয় আছে মূলত ভিতরে প্রত্যেকটি জিনিস কিন্তু ভিতর থেকে ফেলে দেওয়া হয়েছে এবং যে জিনিসপত্রগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেই আগুনের উত্তাপ কিন্তু আমরা দূরে দাঁড়িয়ে থাকলেও সেটি এসে গায়ে লাগছে। আর সেই সঙ্গে যদি জানাতে চাই যে কিছুক্ষণ আগেই মূলত শাহবাগ থেকে এই বিক্ষুব্ধ জনতা এক প্রকার রাজপথ ধরে দৌড়েই এই কারওয়ান বাজারে আসে। প্রথমে কয়েকজন জেলস্টারের দিকে গেলেও বেশিরভাগ কিন্তু এই প্রথম আলোর দিকে আসে এবং প্রথম আলোর সাদা ভবন যেটি রয়েছে সেই ভবনে তারা প্রবেশ করতে সক্ষম হয় এবং ভিতর থেকে টিভি, আসবাবপত্র, ফেস্টুন যা যাবতীয় রয়েছে প্রত্যেকটি জিনিস মূলত ভিতর থেকে বাহিরে ফেলা হচ্ছে এবং সেই জিনিসগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে দেখছেন যে আগুনের উজ্জ্বলতায় কিন্তু এই পুরো এলাকাটা আলোকিত হয়েছে। ভিতর থেকে জিনিসপত্র ফেলছে এবং নিচে বেশ কিছু বিক্ষুব্ধ জনতা তারা এগুলোতে কিন্তু আগুন জ্বালিয়ে তারা চারদিকে স্লোগান দিচ্ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আপনারা দেখছেন যে প্রথম আলোর সাদা ভবন থেকে একে একে সকল জিনিসপত্র ফেলে দেওয়া হচ্ছে এবং এইমাত্র একটি প্রিন্টার ফেলে দেওয়া হলো এবং এর আগে কিন্তু আমরা দেখছি সোফাগুলো ফেলে দেওয়া হয়েছে, টেলিভিশনগুলো ভিতরে যেগুলো ছিল সেগুলো ফেলে দেওয়া হয়েছে, আলমারিতে যে সকল কাগজপত্র ছিল সেগুলো প্রথমে ফেলে দেওয়া হয় এবং আগুন ধরে দেওয়া হয়। এক প্রকার যদি বলতে চাই যে ওসমান হাদির মৃত্যুর পর সারা ঢাকা শহরেই বিক্ষুব্ধ জনতা নেমে আসে এবং এই পূর্বাভাস কিন্তু আমরা আগে থেকে পাচ্ছিলাম এবং সারাদিন জুড়ে নানা ধরনের আলটিমেটাম, নানা ধরনের বিষয় কিন্তু এসেছিল। সেই প্রতিফলন কিন্তু আমরা দেখছি। ঢাকা অচল করে দেওয়ার যে ঘোষণা ছিল ইনকিলাব মঞ্চের, তারই প্রতিফলন হয়তো বা কিছুটা দেখছি। সেই সঙ্গে এবং জুলাই আগস্টের পরবর্তী সময় কিন্তু নানাভাবে প্রথম আলোর প্রতি অভিযোগ ছিল ছাত্র জনতার, বিক্ষুব্ধ জনতার। তারা কিন্তু বলছিলেন এবং এখানে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে ইসলাম বিদ্বেষী হয়ে ইসলামকে যেভাবে খাটো করা যায় সেভাবে মূলত প্রথম আলো তার নিউজগুলো প্রচার করেছে। ফলে সেই ক্ষোভের জায়গা থেকে এবং ওসমান হাদির এমন একটি ঘটনা যেখানে ফেসিবাদের সন্ত্রাসীরা হত্যা করেছে, সেই জায়গায় প্রথম আলোর মতো প্রতিষ্ঠানকে রাখা যাবে না এমন বার্তাও কিন্তু এখানে যারা আন্দোলন করতে এসেছে তারা দিয়েছে। আমরা যদি এই মুহূর্তের বাস্তবতা যদি বলতে চাই, দেখছেন যে সাদা ভবনের ভিতর থেকে বিক্ষুব্ধ জনতা বেশ কিছু জনতা এখানে প্রবেশ করেছেন, তারা জিনিসপত্রগুলো ফেলছেন এবং দেখছেন যে এই মুহূর্তে যে ভবনটি এখানে রয়েছে সেই ভবনটি থেকে
এবং ভবনটি এই মুহূর্তে আমরা দেখছি যে ভবনটির চতুর্থ তলায় উঠে গিয়েছে বিক্ষুব্ধ জনতা। তারা উপর থেকে সকল জিনিসপত্র ফেলে দিচ্ছেন। ভাই প্লিজ ভাই ভাই পরে একটু এই মুহূর্তে আমরা দেখছি ভাই আমরা আপনাদের কভারেজ ঠিক আছে ভাই, এখন তো ভিডিওটা চালু অনেক জায়গায় চাপেন আপনারা সবাই। আমরা দেখছি যে এখানে অনেকে এসেছেন, তারা বলছেন যেন আগুনের চিত্রগুলো আমরা না নেই। তবে আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে যে ভবনটির ভিতরে শাহবাগ মোড় সেটি কিন্তু এই মুহূর্তে বলা চলে প্রকম্পিত হচ্ছে। এই যে হাদি হাদি স্লোগান দিচ্ছে প্রত্যেকেই, বিশেষ করে এখানে কোনো দল কিংবা মত কিংবা রাজনৈতিক কোনো ছত্রছায়া নয়, বরঞ্চ সাধারণ মানুষ। যেমনি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেখতে পাচ্ছি, তেমনি দিনমজুর, শ্রমিক, মাদ্রাসার শিক্ষার্থী, তেমনি কিন্তু হচ্ছে এখানে লক্ষ্য করছি প্রাইভেট ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থী আমরা লক্ষ্য করছি। এখানে আছে এনসিপির নাহিদ ইসলাম থেকে শুরু করে বিএনপির পক্ষ থেকেও কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষ আজকে 5 আগস্টে যেমন হচ্ছে ঐক্যের ডাক দিয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, তেমনি কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি এখানে যেই আধিপত্য বিরোধী যেই দল মত নির্বিশেষে সবাই ঐক্যের ডাক দিয়েছে আধিপত্যের বিরুদ্ধে। যে কোনো দল কিংবা যে কোনো রাষ্ট্র যদি বাংলাদেশের প্রশ্নে এসে আধিপত্য দেখায়, সেক্ষেত্রে বাংলাদেশ ঐক্যের প্রতীক হয়ে উঠবে, সেটি কিন্তু বারবার প্রমাণ দিয়েছে। আর আজকের দিনে কিন্তু সেই হাদি হয়ে উঠেছে ঐক্যের প্রতীক। আর আগ্রাসন বিরোধী যেই জনসাধারণ জনমত, তারই যেন আরও একটি প্রতীক হয়ে উঠেছিল এই হাদির বয়স হয়েছিল মাত্র 32 বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন এবং এই বর্তমান সময়ে কর্মরত ছিলেন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে। এছাড়াও তিনি কিন্তু নানা ধরনের গ্রামীণ ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ রাজনৈতিক পটভূমি সব কিছুই যেন তুলে এনেছিলেন। তিনি মেধার যোগ্যতায় কোনো অংশেই কম ছিলেন না। তিনি 5টা জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও মধ্যবিত্তের যে জাগরণ তৈরি করেছিলেন, সেটি কিন্তু তার কথায়, তার বিভিন্ন কার্যক্রমে এবং বলা চলে সর্বোপরি তার যেই আচার আচরণ, ব্যবহার, পোশাক আশাক সব কিছুই ফুটে উঠেছে মধ্যবিত্তের যেই বাঙালি মুসলমানের যে সংস্কৃতি প্রতীক সব কিছুই যেন তার মধ্যে লক্ষ্য করা গেছে। তার মধ্যে যেমনি হচ্ছে সমালোচনার মনোভাব দেখেছি আমরা বিভিন্ন দলের ব্যাপারে। যে কোনো দল, প্রত্যেকটা দল নিয়ে তিনি সমালোচনা করতেন, তেমনি ঐক্যের প্রশ্নে কিন্তু তিনি সবাইকে এক হবার আহ্বানও কিন্তু বারবার জানিয়েছেন। এছাড়াও তিনি কিন্তু হচ্ছে তার ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছিলেন এবং স্বতন্ত্র হিসেবে কোনো দল বা কোনো রাজনৈতিক ছত্রছায়া নয়, বরঞ্চ তিনি স্বতন্ত্রভাবে এককভাবে তার যেই রাজনীতি, সেই রাজনীতির পথে কিন্তু হেঁটেছিলেন এবং তিনি বাংলাদেশের রাজনীতিকে সহজ এবং সাবলীল করতে চেয়েছিলেন। আজকে যেন তারই প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। তাকে মানুষ যে কতটা ভালোবাসে, কতটা গ্রহণ করেছিল, তার সহজ রাজনীতি, তার সহজ ভাষা, তার সহজ আচরণ, তার সহজ বলার ভঙ্গিমা সব কিছুই যেন সবার বুকে দাগ কেটে গেছে। তাছাড়াও তিনি যেই পোশাক পরিধান করতেন সেটিতেও রয়েছে বাঙালিয়ানা। তিনি পাঞ্জাবি পরিধান করতেন সব সময়। তিনি কবিতা যেমনি পড়তেন, তেমনি কিন্তু তিনি একটি কালচারাল মুভমেন্ট, কালচারাল যেই সংগ্রাম সেটি কিন্তু করতে চেয়েছে। সেটি কোনো দেশ বা কোনো রাষ্ট্রের আধিপত্যতে হবে না, বরঞ্চ বাংলাদেশের বাঙালিয়ানার যেই আধিপত্য
বাঙালিয়ানা যে সংস্কৃতি সেটি থাকবে, এমনটাই কিন্তু তার প্রত্যাশা ছিল এবং সেটির জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইনকলাব কালচারাল একাডেমি। ইনকলাব কালচারাল যেই একাডেমি আছে বা সোসাইটি, সেটির মাধ্যমে কিন্তু তিনি বইয়ের মাধ্যমে সাধারণ মানুষ থেকে শিক্ষার্থী সবার মধ্যে বইয়ের যেই প্রচার, বইয়ের মাধ্যমে সবার মাঝে জ্ঞানের যেই সংস্কৃতি সেটি যেমনি চালু করতে চেয়েছেন, তেমনি কিন্তু চেয়েছেন মধ্যবিত্তের যেই জাগরণ সেটি যেন হয়। তার সন্তানের বয়স 10 মাস। তার সন্তানকে তিনি লেকচারার হিসেবে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি, সেখানে কিন্তু হচ্ছে দীর্ঘদিন পড়িয়েছেন এবং এই মুহূর্তে এই সময়ে জুলাই পরবর্তী সময়ে তিনি কিন্তু দেশের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। আমরা দেখেছি মৃত্যুর খবরের সাথে সাথে নগরীর 2 নম্বর গেট জিসির মোড়ে ছাত্র জনতা একত্রিত হয় এবং তারা স্লোগানে হাদির খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম নগরীর খুলশীর ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনের সামনে এসে জড়ো হয়েছে। এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে হাদির খুনিকে ভারত আশ্রয় দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত খুনিকে ফেরত না দেয় ততক্ষণ পর্যন্ত তারা এই বাসভবনের সামনে ঘেরাও কর্মসূচি পালন করবে, বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এই মুহূর্তে তারা স্লোগানে মুখরিত করে রেখেছে এই রাজপথ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে জড়ো হয়েছেন এবং হাদির খুনিদের বিচারের আওতায় আনার তারা দাবি তুলেছেন এই রাজপথে এবং তারা স্লোগান দিচ্ছেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগান যেমন দিচ্ছেন, পাশাপাশি আধিপত্যবাদকে রুখে দেওয়ার কথা কিন্তু এখানে তারা বলছেন এবং উচ্চারণ করছেন। তারা বলছেন যে এই শহীদের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেয়া হবে না। হাদি বাংলাদেশের কণ্ঠ, দেশের স্বাধীনতার কণ্ঠ, দেশের মানুষের মুক্তির কণ্ঠ। এই কণ্ঠকে ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ, পালিয়ে যাওয়া শেখ হাসিনা, তাদের উস্কানিতে মূলত তাকে খুন করা হয়েছে এবং দাবি তোলা হচ্ছে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে। একটু আগে এই বিক্ষোভ মিছিল থেকে তারা ঘোষণা দিয়েছেন আগামীকালও তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে। কফিন কাঁধে নিয়ে তারা কর্মসূচি পালন করবে। বিশেষ করে জুমার নামাজের পরপরই এই কর্মসূচি চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদ থেকে পালিত হবে, এমন কথা কিন্তু এই বিক্ষোভ মিছিল থেকে ছাত্র জনতা ঘোষণা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হচ্ছে। প্রথম দিকে সেই সংখ্যাটা কম থাকলেও এখন কিন্তু অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছাত্র জনতা জড়ো হয়েছে। বেশ কিছু ছাত্র জনতা এই ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনের যে কার্যালয় সেখানে এসে জড়ো হয়েছেন। তারা স্লোগানে রাজপথ মুখরিত করে রেখেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই খুনিদের দেশে বাংলাদেশকে হাতে ফিরিয়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই বিক্ষোভ চালিয়ে যাবেন। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম কণ্ঠস্বর ছিল এই শরীফ ওসমান হাদি। সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং দাবি আদায়ে সবসময় রাজপথে ছিল, যার কারণেই এই ফ্যাসিবাদ তার এই কণ্ঠকে রোধ করার জন্য প্রকাশ্য দিবালোকে গুলি করে তাকে হত্যা করেছে। সেই হত্যার বিচারের দাবিতেই মূলত আজকে চট্টগ্রামের এই রাজপথ উত্তাল হয়ে উঠেছে এবং তারা অন্তর্বর্তী সরকারকেও কিন্তু দোষারোপ করছেন। বলছেন যে অন্তর্বর্তী সরকার যদি এই ফ্যাসিস্ট হাসিনার যে সকল সাঙ্গপাঙ্গ রয়েছে তাদেরকে যদি গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিত তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না, এমন দাবি কিন্তু তারা এখানে তুলেছেন।
এবং তারা বলছেন যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে সক্রিয় রয়েছে, তার মধ্যে বিএনপি, জামাত ইসলামী, এই দুটি দলকেই তারা দোষারোপ করছেন। তারা বলছেন যে এই দুটি দল আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। তাদের আশ্রয় প্রশ্রয় থেকে মূলত দেশে অরাজকতা তৈরি করছে ছাত্রলীগের, আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই অভিযোগও কিন্তু এই বিক্ষোভ মিছিল থেকে করছেন। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম